বৈযোগচিত্র বৈচিত্র্যে আপনাদের আজ পড়ে শোনাব হুমায়ুন আজাদের একটি প্রবন্ধ। শিরোনাম মেরি ওলস্টোনক্রাফট, অগ্নিশিখা ও অশ্রুবিন্দু। মেরি ওলস্টোনক্রাফট ১৭৫৯ সালে জন্ম, ১৭৯৭ সালে মৃত্যু। চোখে জাগিয়ে তোলেন দুটি আপাত বিষম সুন্দর ভয়াবহ চিত্রকল্প, অগ্নিশিখা ও অশ্রুবিন্দুর। মনে হয় কোথাও গভীর মিল রয়েছে অগ্নি ও অশ্রুর। অন্তত মেরি মিলিয়ে দিয়েছিলেন দুটিকে। আগুন তার মধ্যে অশ্রু হয়ে টলমল করে উঠতে পারত, আবার অশ্রু হয়ে উঠতে পারত লেলিহান অগ্নিশিখা। মেরি ফরাসি বিপ্লবের থেকেও বিপ্লবাত্মক। ১৭৯১-এ ৩২ বছরের তরুণী মাত্র ৬ সপ্তাহে লেখেন তার ১৩ পরিচ্ছেদের ভয়ঙ্কর বইটি ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ ওম্যান উইথ স্ট্রিকচার্স অন পলিটিক্যাল অ্যান্ড মোরাল সাবজেক্টস। বেরোয় ১৭৯২-এ, ২০০ বছর আগে। ভাবতে ভালো লাগছে, শিহরণ বোধ করছি এজন্যে যে বাংলা ভাষায় পৃথিবীর এক অন্ধকার এলাকায় একা পালন করছি বইটির ২০০বার্ষিকী। বইটি নারীবাদের প্রথম মহাঘোষণা। মানুষের লেখা সবচেয়ে বিপ্লবাত্মক, বিখ্যাত ও আপত্তিকর বইগুলোর একটি তার ভিন্ডিকেশন। বইটি প্রকাশের পর পিতৃতন্ত্রের ইতিহাসে প্রথম বিপ্লবী নারী ৩৩ বছরের মেরি পান প্রগতিশীলদের অভিনন্দন ও প্রশংসা। কিন্তু নিন্দাই জোটে বেশি। নিন্দাই ছিল তার স্বাভাবিক প্রাপ্য। তখন পৃথিবী জুড়েই ছিল তার শত্রুরা, আজও তারা আছে। তাই ওই বই লিখে সকলের চোখের মণি হয়ে উঠবেন তিনি, তা আশা করতে পারি না। মেরিও করেননি। তিনি পান তার পুরস্কার। রক্ষণশীল পুরুষতন্ত্র ক্ষেপে ওঠে, তার নাম অভিন্ন হয়ে ওঠে অনাচারের সাথে। রক্ষণশীলদের কাছে মেরি হয়ে ওঠেন নিষিদ্ধ ঘৃণ্য নাম। তবে তিনি ঘৃণাই শুধু পাননি, পেয়েছেন অনুরাগও। টমাস কুপার উল্লসিত হয়ে বলেছিলেন, এবার পুরুষতন্ত্রের সমর্থকদের বলো, যদি পারে, নারী অধিকারের উত্তর দিতে। মেতে ওঠে রক্ষণশীলীরা। অশ্লীল গালাগালিতে ভরে ফেলে চারপাশ। হোরেস ওয়ালপোল মেরিকে বলেন, পেটিকোট পরা হয় না। আরেকজন বলে, দার্শনিকতাকারিণী সর্পিনী ইত্যাদি। মেরি তাদের চোখে হয়ে ওঠেন অশুভর নারী মূর্তি। তার নিন্দুকেরা শুধু তখনই ছিল না, ছিল ১৯ শতকে। ২০ শতকের অর্ধেক ভরে তারা ছিল, আজও আছে। ফ্রয়েডীয়দের চোখে মেরি এক খোঁজা রুগ্ন শিশ্নাশোয়াগ্রস্ত নারী, যে নারীবাদ নামের নষ্টের মূলে। কিছুদিন আগে পর্যন্ত নারীবাদীরাও সংকোচ করত তার নাম নিতে। ভয়ে কুঁকড়ে যেত কথা ভেবে যে মেরির নাম নিলে পুরুষতন্ত্র ক্ষেপে উঠবে, তাদের কোনো দাবি পূরণ হবে না। মেরি সমস্ত সদ্গুণের বিনাশকারিণী, তার নাম নিলে হানি ঘটবে সতীত্বের। কিন্তু জয় হয়েছে মেরিরই, যিনি ৩২ বছরে লিখেছিলেন একটি বিপজ্জনক বই এবং অশ্রুর মতো মিলিয়ে গিয়েছিলেন মাত্র ৩৮ বছর বয়সে। মেরি আবার ফিরে এসেছেন। তার নাম এখন পাচ্ছে নারীবাদী সন্তের মহিমা। মার্কস যেমন সমাজতন্ত্রের, মেরি তেমনই নারীবাদের। তার সমাধিতে মৃত্যুর ১৬১ বছর পর ২০০ জন্মবার্ষিকীতে অর্পিত হয়েছে পুষ্পার্ঘ্য। নারীবাদের প্রথম মহান নারী মেরি ছিলেন অগ্নি ও অশ্রুর সমবায়। তার জীবন ছিল যেমন লেলিহান, তেমনি কোমল কাতর। তার সমাপ্তি ঘটেছিল বিষণ্ণ আর্তচিৎকারে। তিনি বেঁচেছিলেন অন্যদের সময়ে, বেশিদিন বাঁচেননি। কিন্তু তার বই পড়লে, মধুর মুখচ্ছবিটির দিকে তাকালে মনে হয় মেরি বেঁচে আছেন এবং রক্ষণশীলদের সাথে করে চলছেন নিরন্তর বোঝাপড়া। ১৭৫৯-এ লন্ডনের বাইরে এপিং বনের কাছাকাছি এক গরিব চাষি পরিবারে জন্ম হয় মেরির। মেরি ছিলেন প্রথম সন্তান। তার বাবা এডওয়ার্ড ওলস্টোনক্রাফট তখন অপচয় করে করে নিঃস্ব, সংসারও চালাতে পারছিল না। মেরির পরে ওই পরিবারে জন্মে আরও ৩টি ছেলে ও ২টি মেয়ে। তার বাবা জীবিকার সন্ধানে সপরিবার ঘোরে ইংল্যান্ড ও ওয়েলসের নানা স্থানে, কিন্তু কখনো সচ্ছলতা পায়নি।
তার বাবা ছিল রাগী, অত্যাচারী, মা ছিল ভীরু। মেরি বাল্যকাল থেকেই বেড়ে ওঠেন দায়িত্বশীল মেয়ে রূপে এবং মেনে নিতে পারেননি বাবার স্বৈরাচার। বাবা তার মাকে মারত মাঝে মাঝেই, আর মেরি মাকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়তেন বাবা মা দুজনের মাঝখানে। মেরি বলেছেন, তার বাবা ছিল স্বৈরাচারী, মা স্বৈরাচারের স্বেচ্ছা শিকার। তার মায়ের চরিত্রে প্রতিবাদের এক কণাও ছিল না এবং তার মা মেয়েদের তুচ্ছ গণ্য করে মনে করত একদিন বড় ছেলেটি উদ্ধার করবে তাকে। পরে দেখা যায় ছেলে মায়ের দিকে তাকায়ও নি, মেরি সাহায্য করেছেন মাকে। গরিব চাষি পরিবারের মেয়ে মেরি বেড়ে ওঠেন খামারে খামারে। মধ্যবিত্ত মেয়েদের সুবিধা যেমন পাননি তিনি, তেমনই পাননি তাদের সীমাবদ্ধতাগুলো। মেরি খেলাধুলা করতেন ভাইদের সাথে, যা তাকে ভিন্নভাবে বিকশিত করেছিল। মধ্যবিত্ত পরিবারের মেয়েদের নিরর্থক অর্জনগুলো তাকে আয়ত্ত করতে হয়নি। বাসায় লেখাপড়ার সুযোগ ছিল না, তবু তিনি লেখাপড়া শেখেন নিজের চেষ্টায়। বাল্য থেকেই তার সাধনা ছিল স্বাধীন স্বাবলম্বী হওয়ার। মেয়ে মানুষের পুরুষ নির্ধারিত ভূমিকায় তিনি বন্দী থাকতে চাননি। ১৯ বছর বয়সে ১৭৭৮ বাড়ি থেকে বেরিয়ে পড়েন মেরি স্বাধীন জীবিকার খোঁজে, যা সে সময় ছিল দুঃসাধ্য। নানা পেশা গ্রহণ করেন তিনি, যার কোনোটি খুব ভালো ছিল না। প্রথম তিনি নেন এক ধনী বিধবার সহচরীর কাজ। বইতে শুরু করেন পরিবারের দায়িত্ব। তিনি ভার নেন ভাই বোনদের শিক্ষার, পালন করেন অভিভাবকের দায়িত্ব। ১৭৮৩ তিনি আর্থস্বায়ত্ত শাসনের জন্য নেন একটি বিশেষ উদ্যোগ। বান্ধবী ফ্যানি ব্লাড ও বোনদের নিয়ে লন্ডনের নিউইংটন গ্রিনে স্থাপন করেন বিদ্যালয়। তখন নিউইংটন ছিল ডিসেন্টার, উদারনীতিক বুদ্ধিজীবী ও যাজকদের আবাসিক এলাকা, তাই সেটি ছিল মেরির মতো স্বাধীনচেতা নারীর উপযুক্ত বাসস্থল। ওই এলাকায় বাস করতেন সংসদ সংস্কারপন্থী জেমস বার্ক, বিপ্লববাদী যাজক রিচার্ড প্রাইস। মেরি আর্থিক স্বাধীনতা লাভের চেষ্টা করছিলেন বলে তারা সবাই উৎসাহ দিতেন মেরিকে। মেরি বাল্যকাল থেকে বিরোধী ছিলেন পিতার স্বেচ্ছাচারিতার। নিউইংটনে উদারনীতিক বুদ্ধিজীবীদের সংস্পর্শে তিনি বিরোধী হয়ে ওঠেন সব ধরনের স্বেচ্ছাচারী শক্তির। তার বিদ্যালয় সফল হয়নি এবং নানা সংকটে জীবন ভরে ওঠে মেরির। নিউইংটনেই একজন তাকে পরামর্শ দেয় লিখে জীবিকা অর্জনের চেষ্টা করার, যা সে সময়ে কোনো নারীর জন্য ছিল অসাধ্য পেশা। কিন্তু মেরির কাছে অসাধ্য বলে কিছু ছিল না। কি নিয়ে লিখবেন তিনি? তিনি বিদ্যালয় খুলেছিলেন বালিকাদের জন্যে, তাই শিক্ষা সম্পর্কে লেখাই ছিল তার জন্য সবচেয়ে সহজ। ১৭৮৭ মেরি লেখেন প্রথম বই, কন্যাদের শিক্ষা সম্পর্কে চিন্তা। এ বইতে তিনি প্রথার বিরুদ্ধে যাননি। খ্রিস্টানরা নারীদের জন্য যে ভূমিকা ও অবস্থান ঠিক করে রেখেছিল তাই মেনে নেন তিনি, কিন্তু ভিন্ডিকেশনে আর মানেননি। এ বই থেকে আয় হয় ১০ গিনি। তখন তার নিজের অর্থাভাবের শেষ ছিল না, তবু ওই টাকাটা দিয়ে তিনি মৃত বান্ধবীর পরিবারকে দেন, কেননা তাদের খুব দরকার। কিছুতেই আর্থ স্বনির্ভরতা অর্জন করতে না পেরে ১৭৮৬ মেরি নেন একটি হীন চাকুরি। তিনি নেন আয়ারল্যান্ডে লেডি কিংসবরোর গভর্নেসের কাজ। এখানেই পরিচিত হন তিনি উচ্চবিত্ত শ্রেণীর বিলাসবহুল অবসর ভরপুর অকর্মণ্য জীবনের সাথে, যে জীবনকে মেরি ঘেন্না করেছেন অন্তর থেকে। তিনি দেখেন উচ্চবিত্ত নারীদের জীবন কাটে কি অসার বিলাসীর মধ্যে, কিভাবে নষ্ট হয়ে যায় তাদের চরিত্রের বিকাশ। পরে মেরি এদের বিরুদ্ধে তীব্র ভাষায় কথা বলেছেন, উদ্ধার অযোগ্য বলে ঘোষণা করে বিলোপ কামনা করেছেন এদের। সুখের বিষয়ে গভর্নেসের কাজে মেরির বেশি দিন থাকতে হয়নি। মেরি যোগাযোগ করেন তার উদারনীতিক প্রকাশক জোসেফ জনসনের সাথে, জানান নিজের পরিকল্পনা। জনসন মেরিকে ফিরে আসতে বলেন লন্ডনে, তার বই প্রকাশ করবেন বলেও প্রতিশ্রুতি দেন। মেরি ১৭৮৭ ফেরেন লন্ডনে, লেখেন তার প্রথম উপন্যাস মেরি ১৭৮৮ সালে। মেরি বেশ ভাবাবেগপূর্ণ উপন্যাস, যাতে স্থান পায় তারই দুঃখ কষ্টপূর্ণ জীবন। এটি এমন এক তরুণীর কাহিনী যে প্রতিবেশের চাপ অগ্রাহ্য করে করছে নানা ভালো কাজ।
লন্ডনে ফিরে মেরি মুক্তি পান আয়ারল্যান্ডের অভিজাত পরিবারের অন্তঃসার শূন্যতা থেকে এবং পান নিজেকে বিকশিত করার মতো চমৎকার মননশীল পরিবেশ। প্রকাশক জনসনের দোকানের উপরের তলায় তখন মিলিত হতেন চিত্রকর হেনরি ফুসেলি, জোসেফ প্রিস্টলি, উইলিয়াম গডউইন, উইলিয়াম ব্লেক, টমাস পেইন প্রমুখ উদারনীতিক বুদ্ধিজীবী। মেরি পান তাদের সঙ্গ, তিনি নেন লেখকের জীবিকা, নিজেকে বলেন এক নতুন প্রজাতির প্রথম, কেননা তখনও লেখা কোনো নারীর জীবিকা হয়ে ওঠেনি। মেরি প্রথম নারী যিনি লেখাকে করেন জীবিকা। এ অভিনব পেশা গ্রহণের পর মেরি জীবন হয়ে ওঠে সম্পূর্ণ কর্মের ও লক্ষ্যের। তবে মেরি ছিলেন এমন তরুণী যার মস্তিষ্কটি ছিল মেধাবী, হৃদয়টি রোমান্টিক। তিনি মন দেন লেখায় এবং লেখায়, খুব দ্রুত লেখায়। তিনি কতটা দ্রুত লিখতে পারতেন তার পরিচয় বহন করছে ভিন্ডিকেশন, যা লিখতে আজ যে কেউ বছরখানেক সময় নেবে। তিনি নিয়েছিলেন মাত্র ৬ সপ্তাহ। রূপসী ছিলেন মেরি, কিন্তু সাজগোজ পছন্দ করতেন না। তার বাসায় বিশেষ আসবাবপত্রও ছিল না। ফরাসি নেতা ট্যালিরাত তার বাসায় এলে তিনি তাকে ভাঙা পেয়ালায় চা খেতে দিয়েছিলেন। টাকা তার সহজ আয়ের জিনিস ছিল না, তাই অপচয়ের জিনিসও ছিল না। মেরি লিখতে আর অনুবাদ করতে থাকেন জনসনের অ্যানালিটিক্যাল রিভিউর জন্য। ক্রমশ বিশ্বাস অর্জন করতে থাকেন নিজের সামাজিক রাজনৈতিক নান্দনিক বোধ সম্পর্কে। তিনি পুস্তক সমালোচনা লিখে লিখে তৈরি করতে থাকেন নিজের দৃঢ়ভিত্তি। তখনকার লন্ডনের রক্ষণশীল বুদ্ধিজীবীদের প্রধান বার্ক দুহাতে প্রতিরোধ করার চেষ্টা করছিলেন সব বিপ্লব ও সামাজিক পরিবর্তন। ফরাসি বিপ্লবের বিরুদ্ধে তিনি লেখেন রিফ্লেকশনস অন দি ফ্রেঞ্চ রেভলিউশন। মেরি এর উত্তরে লেখেন আ ভিন্ডিকেশন অব দ্য রাইটস অফ মেন ১৭৯০ সালে। নারী অধিকার প্রতিপাদনের আগে মেরি প্রতিষ্ঠা করতে চেষ্টা করেন মানুষের অধিকার। এ বইতে মেরি আক্রমণ করেন রক্ষণশীলতাকে, ব্যক্ত করেন মানুষ, সমাজ ব্যবস্থা প্রভৃতি সম্পর্কে তার প্রগতিশীল বক্তব্য। দাবি করেন যে নাগরিক ও ধর্মীয় স্বাধীনতা মানুষের জন্মাধিকার, শুধু স্বৈরাচারী মানুষকে বঞ্চিত করে এসব অধিকার থেকে। বার্ক যাদের সেবক, সে অভিজাতদের তিনি বলেন উত্তরাধিকার প্রাপ্ত নপুংসকতা দ্বারা খাসি করা পদাধিকারী উড়নচণ্ডী লম্পট। মেরি চরম প্রতিপক্ষ ছিলেন উত্তরাধিকার প্রাপ্ত শক্তিমান ও ধনবানদের। মানুষের অধিকার দাবির ১ বছর পর ১৭৯১-এ মেরি দাবি করেন নারীর অধিকার, লেখেন ভিন্ডিকেশন। জোসেফ জনসন বইটি প্রকাশ করেন ১৭৯২-এ। প্রথম সংস্করণে মুদ্রণ ত্রুটি ছিল অনেক, তাই মেরি ওই বছরই বের করেন দ্বিতীয় সংশোধিত সংস্করণ এবং এটি গৃহীত বইটির শুদ্ধ সংস্করণ রূপে। মেরির বইটি অকাট্য নীতি প্রণালী ভিত্তিক নারী মুক্তির প্রথম সুপরিকল্পিত প্রস্তাব, ইশতেহার, ঘোষণা, নারীবাদের আদি গ্রন্থ। বিপ্লবকে কাছে থেকে দেখার জন্য ১৭৯২-এ মেরি যান ফ্রান্সে। এর মাঝে বেরিয়েছে বইটির ফরাসি সংস্করণ, তাই মেরি সেখানে হয়ে উঠেছেন খ্যাতিমান। তিনি সেখানে গৃহীত হন সাহিত্যিক ও রাজনৈতিক লেখকদের এক আন্তর্জাতিক সংঘে, যাতে ছিলেন হেলেন মারিয়া উইলিয়ামস, জোয়েল বার্লো, ফরাসি বিপ্লবী ব্রিসো এবং মানুষের মুক্তির মহাপ্রবক্তা টমাস পেইন। বইটি তিনি উৎসর্গ করেছিলেন ফরাসি নেতা ট্যালিরাদের নামে। আশা করেছিলেন নারী শিক্ষা সম্পর্কে আইন প্রণয়নে ট্যালিরাদ প্রভাবিত করবেন সংসদকে। তার আশা পর্যবেসিত হয় হতাশায়। বিপ্লবীরাও বিশ্বাস করে নারী অধীনতায়। ব্যর্থ হয়ে যায় ফরাসি বিপ্লব, খুশি হয় বার্কেরা। তবু মেরি লেখেন অ্যান হিস্ট্রিক্যাল অ্যান্ড মোরাল ভিউ অফ দ্য অরিজিন অ্যান্ড প্রোগ্রেস অফ দ্য ফ্রেঞ্চ রেভলিউশন ১৭৯৪ সালে। তিনি হতাশ হন, তবু জনগণের ওপর বিশ্বাস হারান না। প্যারিসে মেরির পরিচয় হয় গিলবার্ট এমলের সাথে। সে মার্কিন, একটি ভাবালু উপন্যাসের লেখক, তবে ব্যবসায়ী। তার সাথে পরিচয়ই মেরির জীবনের প্রধান দুর্ঘটনা। মেরি তার প্রেমে পড়েন, কিন্তু এমলে আকর্ষণ বোধ করে মেরির দেহের প্রতি। তারা ৩ বছর একত্র বাস করেন। বিয়েতে বিশ্বাসহীন মেরি বিয়ে করতে চাইলেও বিয়ে তাদের হয়নি। তাদের একটি মেয়ে ১৭৯৪-এ একটি মেয়ে হয়, নাম ফ্যানি এমলে। এরপর এমলে বিচ্ছিন্ন হয়ে পড়ে মেরির কাছ থেকে, আর মেরি মেয়ে নিয়ে ছোটেন এমলের পেছনে পেছনে। প্যারিস থেকে লা হাভারে, লন্ডনে, আবার প্যারিসে। এমলে ছুটতে থাকে টাকা আর অন্য নারীর পেছনে।
1795 মেরি মেয়ে আরেকটি পরিচারিকা নিয়ে যান স্ক্যান্ডিনেভিয়ায়। সেখানে পালন করেন এক অদ্ভুত দায়িত্ব, করেন এমএলের ব্যবসা প্রতিনিধির কাজ। সেখানে থাকার সময় মেরি এক কল্পিত অনুপস্থিত প্রেমিকের উদ্দেশ্যে পত্রাকারে লেখেন জার্নাল। কয়েক মাস পরে তা বেরোয়, লেটার্স রিটেন ডিউরিং আ শর্ট রেসিডেন্স ইন সুইডেন, নরওয়ে অ্যান্ড ডেনমার্ক এই নামে 1796 সালে। জীবনের চরম সংকটকালে লেখা এই চিঠিগুলো বিস্ময়করভাবে প্রশান্ত, কাব্যিক ও সমাজ সমালোচনা মুখর। লন্ডনে ফিরে মেরি দেখেন এমএলএ বাস করতে শুরু করেছে একটি অভিনেত্রীর সাথে। ক্লান্ত কাতর মেরির কাছে জীবন হয়ে ওঠে দুর্বহ। এক রাতে তিনি ঝাঁপিয়ে পড়েন টেমস নদীতে, কিন্তু ব্যর্থ হন আত্মহত্যায়। যে প্রেমের বিরুদ্ধে লিখেছিলেন মেরি ভিন্ডিকেশনে, তার প্ররোচনাই নারীবাদের মহাদেবী বেছে নেন আত্মহত্যা। কিন্তু জীবন তখন অপেক্ষা করেছিল তার জন্যে। মৃত্যু থেকে উঠে এসে মেরি ঢোকেন জীবনে। এনকোয়ারি কনসার্নিং পলিটিক্যাল জাস্টিসের আলোড়ন জাগানো লেখক, দার্শনিক উইলিয়াম গাডউইনের সাথে গড়ে ওঠে তার হৃদয় সম্পর্ক। এনকোয়ারি কনসার্নিং পলিটিক্যাল জাস্টিস লেখা হয়েছিল 1793 সালে। গডউইনের সাথে সম্পর্কের সময়টা মেরির জীবনের সবচেয়ে সুখের সময়। ওই দার্শনিক ভালোবেসেছিলেন মেরিকে ও মেরির লেখাকে। মেরির মৃত্যুর পর তিনি লিখেছিলেন মেরির অকপট জীবনী ও সম্পাদনা করেছিলেন মেরির রচনাবলী। মেরি ও গডউইন কেউই বিশ্বাস করতেন না বিয়েতে। তাদের কাছে বিয়ে ছিল কৃত্রিম চুক্তি, যা সৎ মানুষের জন্য অপ্রয়োজনীয়। কিন্তু তারা মেরি গর্ভবতী হয়ে পড়লে বিয়ে করেন। সন্তান প্রসবের জন্য যখন অপেক্ষা করছিলেন মেরি, তখন তিনি লিখে চলছিলেন রংস অফ উইমেন নামে একটি উপন্যাস 1798 সালে। মেরি যখন সুখী, তখনই পরিহাসের মতো এগিয়ে আসে মৃত্যু। নারীবাদের মহানারী, বিয়েতে অবিশ্বাসী কিন্তু বিবাহিত, মেরি মৃত্যুবরণ করেন নারীদেরই এক পুরনো শাস্তিতে। সন্তান প্রসব করতে গিয়ে মৃত্যু হয় মেরির 1797 অগাস্টে, 38 বছর বয়সে। তিনি উপহার দিয়ে যান একটি মেয়ে যার নাম মেরি গডউইন শেলি, পৃথিবীর বিখ্যাততম গথিক উপন্যাস ফ্রাঙ্কেস্টাইনের লেখিকা, কবি শেলির দ্বিতীয় স্ত্রী। মেরি ভিন্ডিকেশন লিখেছিলেন এমন এক সময়ে যখন পশ্চিমে চলছিল প্রচণ্ড সামাজিক রাজনৈতিক ভাঙাগড়া, যখন বিপ্লব ছিল অধিকাংশের স্বপ্ন। ফ্রান্সে তখন বিপ্লবের মধ্য দিয়ে ঘোষণা করা হচ্ছিল সাধারণ মানুষের অধিকার। বিলেতে আমূলবাদীদের ভয়ে শঙ্কিত হয়ে পড়েছিল অভিজাততন্ত্র। ওই আমূলবাদেরই এক উৎসারণ মেরির ভিন্ডিকেশন। তারা তখন প্রশ্ন তুলছিলেন সমস্ত প্রচলিত সামাজিক রাজনৈতিক মূল্যবোধ সম্পর্কে। অনুপ্রাণিত ছিলেন লক ও রুশোর মত দিয়ে যে রাজা বা অভিজাততন্ত্র ক্ষমতার অধিকারী নয়, সাধারণ মানুষই সার্বভৌম ক্ষমতার অধিকারী। বিলেতে তখন অধিকাংশ মানুষেরই ছিল না সাধারণ নাগরিক অধিকার, সব অধিকার ছিল অভিজাত মণ্ডলীর। সেটা টম পেইনের রাইটস অফ ম্যানের কাল। যে বোধ থেকে পেইন লিখেছিলেন রাইটস অফ ম্যান, সে বোধেই মেরি লিখেছিলেন রাইটস অফ ওম্যান। মেরির আগেও কেউ কেউ বলেছেন নারীর ভূমিকা ও অধিকারের কথা, তবে মেরি তাদের মতো করে বলেননি। মেরি বলেছেন নিজের বিপ্লবী রীতিতে। তিনি কোনো পুরনো ধারার উত্তরাধিকারী নন। তিনি স্রষ্টা এক নতুন ধারার, যাকে একসময় বলা হতো নারী মুক্তি আন্দোলন, এখন বলা হয় নারীবাদ। মেরি নারীর অধিকারের কথা বলতে গিয়ে তুলে ধরেন সমগ্র রাজনৈতিক ও সামাজিক সংশ্রয়কে, যা নারী পুরুষের জীবনের সাফল্য সম্পর্কে তৈরি করেছেন দ্বৈত মানদণ্ড। নারীকে ঠেলে দিয়েছে নিকৃষ্ট অবস্থানে, করেছে পুরুষাধীন। বিলেতে তখন নারী ছিল পৃথিবীর অন্যান্য দেশের মতোই শোচনীয় অবস্থায়। ধর্ম, সমাজ, আইন সবকিছুই নারীকে করে রেখেছিল মনুষ্যতর। গরিব নারীদের শেষ ছিল না দুর্দশার, আর অভিজাত নারীরা জীবনযাপন করছিল বিলাসী পশুর জীবন। মেরির আগে যারা নারীর অবস্থা বদলের কথা বলেছেন, তারা কেউ নারীর মুক্তির কথা বলেননি। তারা বলেছেন পুরুষাধীন থেকে নারীর আরেকটুকু ভালো থাকার কথা। তারা সবাই প্রচার করেছেন যে পুরুষের কাছে মোহনীয়, রমণীয় হওয়াই নারীর সার্থকতা। সে সময় যে নারীরা কিছুটা মুক্তি পেয়েছিলেন, যারা নীলমুজ নামে বদনাম অর্জন করেছিলেন, তারাও প্রথাগত ধারণা থেকে দূরে যাননি। তারাও বিশ্বাস করতেন নারীর সহজাত নিকৃষ্টতায়। আ ভিন্ডিকেশন অব দ্য রাইটস অফ ওম্যান সুশীল ভদ্র বই বা কোনো সুশীলা ভদ্রবালার লেখা বই নয়,
এটি বিপ্লবীর লেখা বিপ্লবী বই। মেরি চিত্ত বিনোদন করতে বা ঘুম পাড়াতে চাননি, চেয়েছেন জাগিয়ে তুলতে। তিনি লিখতে চেয়েছেন উপকারী বই, বলেছেন আমার লক্ষ্য উপকারে আসা। বইটির প্রতি অনুচ্ছেদে ছড়িয়ে আছে মেরির তীব্র ব্যক্তিত্ব। তার কৌতুক ও ক্রোধ জ্বলে উঠেছে বারবার। মেরি নারীর অধিকারের কথা বলেছেন, তবে বলেছেন প্রধানত মধ্যবিত্ত নারীর কথা। উচ্চবিত্ত নারীদের তিনি ঘেন্না ও করুণা করতেন। বিশ্বাস করতেন যে উচ্চবিত্ত শ্রেণীটি লুপ্ত হয়ে যাবে। দারিদ্র তার চোখে মহান ছিল না। দারিদ্র্যের নির্মমতার সাথে খুব ভালোভাবেই পরিচিত ছিলেন মেরি। তাই নিম্নবিত্তদের জন্য তার দরদের অভাব না থাকলেও কিভাবে তাদের সমস্যার সমাধান হবে তা তিনি বলেননি। তিনি বলেছেন মধ্যবিত্ত নারীদের কথা, কেননা তারাই রয়েছে স্বাভাবিক অবস্থায়। মেরি তার বইয়ের শুরুতে প্রথম ৩ পরিচ্ছেদে প্রতিষ্ঠা করেছেন মৌন নীতিগুলো, যার উপর ভিত্তি করে তিনি দাবি করেছেন নারীর অধিকার। তারপর তিনি দেখিয়েছেন কিভাবে প্রতিবেশের প্রভাবে বিকৃত হয়েছেন নারীরা। দেখিয়েছেন ১৮ শতকের নারীবিরোধী ধারার কয়েকজনের, বিশেষ করে রুশোর লেখার প্রতিক্রিয়াশীলতা ও ভ্রান্তি। শেষে আলোচনা করেছেন নারীর অবস্থান, শিশু শিক্ষা, পরিবার প্রভৃতি সম্পর্কে। মেরির লক্ষ্য ছিল সুস্পষ্ট। বইটির প্রতি পাতায় তিনি স্মরণ করে দিয়েছেন যে নারী পুরুষের অসাম্য মানুষের তৈরি ব্যাপার। বইয়ের শুরুতে ভূমিকার প্রথম বাক্যেই মেরি বলেছেন, ইতিহাসের পাতা উল্টিয়ে এবং চারপাশের জগতের দিকে উদ্বিগ্ন উৎকণ্ঠায় তাকিয়ে আমার চেতনা পীড়িত হয়েছে বেদনার্ত ক্ষোভের সবচেয়ে বিষণ্ণ আবেগে, এবং আমি দীর্ঘশ্বাস ফেলেছি কথা স্বীকার করে যে হয়তো প্রকৃতি পুরুষ ও নারীর মধ্যে সৃষ্টি করেছে বড় বিভেদ, নয়তো পৃথিবীতে এ পর্যন্ত যে সভ্যতার বিকাশ ঘটেছে তা খুবই পক্ষপাতপূর্ণ। নারী পুরুষের প্রাকৃতিক বিভেদের কথাটা তার নয়, প্রথাগতদের। তিনি বিশ্বাস করেন যে সভ্যতা একদেশদর্শী, বিভেদ মানুষেরই সৃষ্টি। তিনি বেছে নিয়েছেন মধ্যবিত্ত নারীদের, বলেছেন আমি বিশেষ মনোযোগ দেব মধ্যবিত্তদের প্রতি, কেননা তারাই সবচেয়ে স্বাভাবিক অবস্থায় আছে বলে মনে হয়। তিনি তার সময়ের নারীদের জানতেন ভালোভাবে, যারা পুরুষতন্ত্রের সমস্ত বাজে শিক্ষা গ্রহণ করেছিল মন দিয়ে। তিনি চান তাদের বিপরীত দৃষ্টিকোণ দেখতে ও ভিন্ন মানুষে পরিণত করতে। মেরি বলেছেন ভূমিকায়, আমার লিঙ্গশ্রেণীয়রা আশা করি আমাকে ক্ষমা করবেন যদি আমি তাদের রমণীয় রূপের তোষামত করার বদলে তাদের গণ্য করি বুদ্ধিমান প্রাণী রূপে, এবং যদি আমি মনে না করি যে তারা রয়ে গেছেন চিরশৈশবে, যারা নিজেরা দাঁড়াতে পারেন না। তার লিঙ্গ শ্রেণীয়রা দুর্বল সব দিকে তিনি তাদের উদ্দীপ্ত করতে চেয়েছেন, যাতে তারা শরীর ও মন উভয়েরই শক্তি অর্জনের চেষ্টা করেন। নারীর যে অবস্থা তিনি দেখেছেন, একমাত্র উপায়ে নারীরা পৃথিবীতে দাঁড়াতে পারে বিয়ে বসে। এ কামনা তাদের পশুতে পরিণত করে। যখন তাদের বিয়ে হয় তখন তারা এমন আচরণ করে যা শুধু শিশুদের কাছেই আশা করা যায়। তারা সাজগোজ করে, তারা রং মাখে। মেরি তার বইটি উৎসর্গ করেছিলেন ফরাসি রাজনৈতিক নেতা ট্যালিরাদের নামে। 5 পাতার উৎসর্গ বক্তব্যে তিনি কতগুলো দাবি জানান। বলেন, আমি আমার লিঙ্গের পক্ষে দাবি করছি, নিজের জন্য নয়। ফরাসি বিপ্লবের বাণী ছিল তার সমস্ত চেতনা জুড়ে, তা তিনি প্রকাশ করেছেন স্পষ্ট ভাষায় এই উৎসর্গপত্রে। স্বাধীনতাকে আমি দীর্ঘকাল ধরে আমার জীবনের শ্রেষ্ঠ ধন, সব গুণের ভিত্তি বলে গণ্য করে আসছি। আমার সব চাওয়া সংকুচিত করে হলেও আমি নিশ্চিত করব আমার স্বাধীনতাকে, যদি আমাকে ঊষর প্রান্তরে বাস করতে হয় তবুও। একটি মৌলিক প্রশ্ন করেছেন মেরি, চরম বিচারক করে কে তৈরি করেছে পুরুষদের? তিনি দাবি করেছেন নারী পুরুষের সাম্য, যার মূলে রয়েছে তার নৈতিক বোধ ও বিশ্বাস যে পীড়ন অশুভ পীড়নকারী ও পীড়িত দুয়ের জন্যেই। তিনি বলেছেন তারা সুবিধাজনক দাসী হতে পারে, তবে দাসত্বের বিক্রিয়া ঘটে সবসময়। তা পতিত করে প্রভুকে এবং তার শোচনীয় আশ্রিতকে। ভিন্ডিকেশনের প্রথম 2 পরিচ্ছেদের নাম মানুষের অধিকার ও দায়িত্ব বিবেচনা ও লৈঙ্গিক চরিত্র সম্পর্কে প্রচলিত মতামত বিবেচনা। মেরি এ 2 পরিচ্ছেদে নারী ও তার ভূমিকা সম্পর্কে প্রচলিত মত আলোচনা করে দেখিয়েছেন সেগুলোর ভ্রান্তি এবং বর্জন করেছেন সেগুলো। শতাব্দী পরম্পরায় সবাই বলেছে ও লিখেছে বিধাতাই নারীকে তৈরি করেছে পুরুষের থেকে হীন করে। নারী সহজভাবেই নিকৃষ্ট, একে তিনি উড়িয়ে দিয়েছেন বাজে কথা বলে।
তার কাছে মানুষের বৈশিষ্ট্য, বুদ্ধি বা যুক্তিশীলতা তিনি স্বীকার করতে রাজি নন যে বিধাতা নারীকে মানুষ হিসেবে তৈরি করে তারপর কেড়ে নিয়েছে তার বুদ্ধি বিবেচনা। মেরির মতে মানুষ ও সভ্যতার অগ্রগতির বড় বাধা স্বেচ্ছাচারী অবৈধ ক্ষমতা, এবং ক্ষমতার সংঘগুলো ব্যক্তি ও সমাজকে পীড়ন করে দূষিত করে ফেলেছে। মেরি স্বেচ্ছাচারী ক্ষমতার চরম প্রতিপক্ষ। তিনি ঘৃণা করেন উত্তরাধিকার প্রাপ্ত ক্ষমতাকে। ভিন্ডিকেশনে বারবার মেরি প্রকাশ করেছেন তার ঘেন্না। তিনি বলেছেন, যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্যদের ওপর আধিপত্য করে উত্তরাধিকার লব্ধ ধন ও ক্ষমতার মতো কৃত্রিম অধিকার দিয়ে তারা হয়ে ওঠে তোষামোদ পরায়ণ, অলস, অগ্রগতির প্রতিবন্ধক। প্রচণ্ড আক্রমণ করেছেন মেরি অভিজাততন্ত্র, সেনাবাহিনী ও গির্জাকে, কেননা এগুলো স্বেচ্ছাচারী শক্তিসংঘ। মেরি বলেছেন, উত্তরাধিকার প্রাপ্ত মর্যাদা, ধন, রাজত্ব থেকে উৎসারিত হয়েছে অশেষ দুর্দশা, এবং সব ধরনের ক্ষমতাই দুর্বল মানুষদের মাতাল করে তোলে, এবং এর অপব্যবহার প্রমাণ করে যে মানুষের মাঝে যত বেশি সাম্য প্রতিষ্ঠিত হবে, সমাজে তত বেশি বিরাজ করবে নৈতিক উৎকর্ষ ও সুখ। মেরি রাজতন্ত্র, অভিজাততন্ত্র, সেনাবাহিনী, পুরোহিততন্ত্রের করেছেন প্রবল সমালোচনা, কেননা এগুলো টিকে আছে উত্তরাধিকার প্রাপ্ত স্বেচ্ছাচারী শক্তির ওপর ভর করে। তিনি বলেছেন, এসব সংস্থা যতদিন আছে ততদিন অসম্ভব পরিবর্তন, তাই দরকার এসব সংস্থার বিলোপ সাধন। মেরি নারীর অবস্থার একটু আধটু উন্নতিতে বিশ্বাসী ছিলেন না। নারীর অবস্থা একটু ভালো করা হলে বা একদল অভিজাত নারীকে একটু উপরে ওঠানো হলে সমস্যার সমাধান হবে না। তাই তিনি চেয়েছেন সার্বিক বদল। তিনি বলেছেন, সামাজিক ও আর্থ ব্যবস্থার সম্পূর্ণ বদল ছাড়া সমাজের কোনো গুরুত্বপূর্ণ বদল ঘটবে না। উত্তরাধিকার প্রাপ্ত ধন, ক্ষমতা সবই যুক্তি ও পরিবর্তনের প্রতিবন্ধক। সমাজের সম্পূর্ণ বদলের কথা না বলে শুধু নারীর অবস্থা বদলের কথা তার কাছে ছিল নিরর্থক, কেননা যে স্বেচ্ছাচারী শক্তি পীড়ন করছে নারীকে, সে শক্তি আধিপত্য করছে সমাজের অধিকাংশ পুরুষের ওপর। মেরি বারবার চমৎকার আক্রমণ করেছেন উত্তরাধিকার প্রাপ্ত স্বেচ্ছাচারী ক্ষমতাকে, দেখিয়েছেন ওগুলো কিভাবে রোধ করছে মানুষের মুক্তি। দ্বিতীয় পরিচ্ছেদে মেরি দেখিয়েছেন পুরুষতন্ত্র নিজেদের আধিপত্য টিকিয়ে রাখার জন্য কিভাবে ভিন্ন করে দিয়েছে নারীদের ভূমিকা, নারীকে দিয়েছে সাফল্যের ভিন্ন আদর্শ, নিষ্পাপতার নামে রেখে দিয়েছে অজ্ঞানতার মধ্যে। নারীকে কি শিক্ষা দেয়া হয়? মেরি বলেছেন, বাল্যকাল থেকেই নারীদের বলা হয় এবং তাদের মায়েদের উদাহরণ দেখিয়ে শিক্ষা দেয়া হয় যে পুরুষের দুর্বলতা সম্বন্ধে কিছুটা জ্ঞান, যাকে ঠিকমতো বলতে হয় চতুরতা, নম্র মেজাজ, দেখানো আনুগত্য, বালসুলভ শোভনতার প্রতি সতর্ক মনোযোগের সাহায্যেই তারা পাবে পুরুষের রক্ষণাবেক্ষণ। আর যদি রূপসী হয়, তাহলে তাদের জীবনের কমপক্ষে ২০ বছরের জন্য আর কিছুই করার দরকার নেই। এভাবেই নষ্ট করে দেয়া হয়েছে নারীকে। পুরুষ নারীর মধ্যে চেয়েছে নম্রতা ও মধুর আবেদনময়ী সৌন্দর্য। নারীকে করে রাখতে চেয়েছে চির শিশু, দেয়নি তাকে বিকশিত হতে। নারীকে যে শিক্ষা দেয়া হয়েছে তা শুধু নিরর্থকই নয়, ক্ষতিকরও। মেরি বলেছেন, আমাকে দুর্বিনী তো বলতে পারেন, তবু আমি যা দৃঢ়ভাবে বিশ্বাস করি তা আমাকে বলতে হবে যে রুশো থেকে ডক্টর গ্রেগরি পর্যন্ত যারা নারী শিক্ষা ও ভদ্রতার সম্পর্কে লিখেছেন, তারা সবাই নারীকে সাহায্য করেছেন আরও কৃত্রিম, দুর্বল চরিত্রের হয়ে উঠতে, এবং পরিণামে তাদের করে তুলেছেন সমাজের আরও বেশি অপদার্থ সদস্য। তিনি দেখিয়েছেন নারীদের দেয়া হয়েছে যে শিক্ষা তা তাদের পরিণত করেছে পুরুষের ভোগ্য বস্তুতে। নারীকে তার বুদ্ধির বিকাশ ঘটতে দেয়া হয়নি, তাকে উৎসাহিত করা হয়েছে ইন্দ্রিয়ের বিকাশ ঘটাতে। মস্তিষ্কহীন নারী ও সেপাইয়ের তুলনা করে মেরি বলেছেন, তাদের শেখানো হয়েছে অন্যদের সন্তোষ বিধান করতে, এবং তারা বেঁচে আছে শুধু সন্তোষ বিধানের জন্যে। রুশো ছিলেন মেরির প্রিয়, কিন্তু মেরি রুশোর নারীতত্ত্ব বাতিল করে দিয়েছেন যুক্তিসম্মতভাবে। রুশো শিক্ষা দিয়েছেন নারী মুহূর্তের জন্যও নিজেকে স্বাধীন ভাববে না। পুরুষের কাছে নিজেকে আকর্ষণীয় করে তোলার জন্যে নারী হবে আবেদনময়ী ছেনাল, নারী হবে পুরুষের অবসর বিনোদনের মধুর সহচরী। মেরি একে বলেছেন, হোয়াট ননসেন্স! নারীকে যে প্রেমের কথা বেশি করে শোনানো হয় তারও বিরুদ্ধতা করেছেন মেরি, কেননা তা নারীকে দুর্বল করে তোলে। নারীকে সমাজ একরাশ বাজে শিক্ষা দিয়ে যে অদ্ভুত প্রাণীতে পরিণত করেছে, মেরি তা আলোচনা করে বাতিল করে দিয়েছেন।
পুরুষ সম্পর্কে মেরি বলেছেন, পুরুষকে আমি ভালোবাসি আমার সমকক্ষ সঙ্গী হিসেবে, তবে তার রাজদণ্ড সত্য বা আরোপিত যেন আমার দিকে প্রসারিত না হয়। যদি না কোনো ব্যক্তির যুক্তিবুদ্ধি দাবি করে আমার শ্রদ্ধানুগত্য, এমনকি তখনও আমার আনুগত্য হবে তার বুদ্ধির কাছে, পুরুষটির কাছে নয়। নারী এতদিন ধরে পুরুষের অধীন রয়েছে বলেই যে নারী পুরুষের থেকে নিকৃষ্ট, এটা মেরির কাছে গ্রহণযোগ্য নয়। তারা সমান, তাই তারা পালন করবে একই মানবিক দায়িত্ব। মেরি বলেছেন, আমি মেনে নিচ্ছি যে নারীর রয়েছে ভিন্ন দায়িত্ব পালনের ভার, তবে সেগুলো হবে মানবিক দায়িত্ব, এবং আমি দৃঢ়ভাবে মনে করি যে সেসব পালনের নীতিও হবে অভিন্ন। ভিন্ডিকেশনের চতুর্থ পরিচ্ছেদ বিভিন্ন কারণে নারী যে অধপতিত অবস্থায় পৌঁছেছে সে সম্পর্কে মন্তব্য। মেরি বলেছেন, নারী প্রাকৃতিকভাবেই দুর্বল না পরিস্থিতির প্রভাবে দুর্বল এটা স্পষ্ট, এবং তিনি স্পষ্টভাবে দেখিয়েছেন যে নারী পরিস্থিতির শিকার। মেরির মতে, নারী বর্তমানকে উপভোগ করতে গিয়ে ভবিষ্যতের কথা না ভেবে নষ্ট করেছে নিজেকে। মেরি মনে করেন, নারীকে শুধু পুরুষের বিনোদনের জন্য সৃষ্টি করা হয়নি, এবং তার লৈঙ্গিকতা নষ্ট করে দেবে তার মানবিকতা, তা হতে পারে না। পুরুষ নারীকে করে রাখতে চেয়েছে লৈঙ্গিক প্রাণী, নারীকেও শিখিয়েছে যে লৈঙ্গিক প্রাণী হওয়াই তার জন্য ভালো। নারীকে করতে দেয়া হয়নি বুদ্ধির চর্চা, তার প্রবৃত্তিকে করে তোলা হয়েছে প্রধান। মেরি বলেছেন, বিভিন্ন পর্যবেক্ষণ থেকে সাধারণ সূত্র তৈরি করা শক্তি জ্ঞান, কিন্তু নারীকে দেয়া হয়নি তার সুযোগ। পুরুষ নারীকে এ শক্তি লাভের সুযোগ তো দেয়নি, বরং প্রচার করেছে যে নারী লৈঙ্গিক স্বভাবের সাথে জ্ঞান সামঞ্জস্যহীন। মেরির মতে বিশুদ্ধ জ্ঞান চর্চার সুযোগ না পেয়েই পতন ঘটেছে নারীর। তারা মেতে উঠেছে বা তাদের মাতিয়ে তোলা হয়েছে স্থূল ইন্দ্রিয় চর্চায়। নারীর পেশা হয়েছে বিনোদন করা। নারী রূপের সার্বভৌমত্বকে মেনে নিয়ে প্রত্যাখ্যান করেছে তার স্বাধীনতাকে, এবং বোধ করেছে হীনতার গৌরব। নারীকে শেখানো হয়েছে তুচ্ছ সব ব্যাপারে গৌরব বোধ করতে। মেরি দেখিয়েছেন উপন্যাস, সঙ্গীত, কবিতা নারীকে করে তুলেছে ইন্দ্রিয়াতুর প্রাণী। তারা সবকিছু অর্জন করতে চায় রূপ ও দুর্বলতা দিয়ে। তারা ভঙ্গুর হয়ে উঠেছে, তাই সবকিছুতে নির্ভর করে পুরুষের উপর। ভিন্ডিকেশনের পঞ্চম পরিচ্ছেদ কয়েকজন লেখক যারা নারীকে পরিণত করেছেন করুণার পাত্রে, যা প্রায় মানহানির কাছাকাছি, তাদের সমালোচনা। অসামান্য এবং অত্যন্ত প্রভাবশালী পরিচ্ছেদ এটি নারীবাদীদের অনুপ্রাণিত করে চলছে 200 বছর ধরে। এটির প্রেরণায় আধুনিক নারীবাদীরা বাতিল করে দিয়েছেন সাম্প্রতিক অনেক মহাপুরুষকে, যেমন মেরি বাতিল করেছিলেন রুশো ও অন্যদের। মেরি অনুরাগী ছিলেন রুশোর, বিশ্বাসী ছিলেন তার রাজনীতিক আদর্শে, কিন্তু রুশোর নারী দর্শন তার কাছে মনে হয়েছে অত্যন্ত আপত্তিকর, কেননা তার নারীকে পুরুষাধীন রাখার দর্শন। উদ্ধৃতির পর উদ্ধৃতি দিয়ে মেরি বাতিল করেছেন রুশোকে, দেখিয়েছেন রুশোর প্রতিক্রিয়াশীলতা। মেরির আলোচনার পর রুশো আর রুশো থাকেন না, হয়ে ওঠেন এক বিভ্রান্ত দার্শনিক, যার নারীতত্ত্ব গ্রহণ করলে মানুষের মুক্তির কথা হয়ে ওঠে হাস্যকর প্রলাপ। মেরি দেখিয়েছেন রুশো তার নিজের দর্শনের করুণ শিকার। তিনি বিশ্বাসঘাতকতা করেছেন উদারনীতিক আদর্শের সাথে। মেরি বলেছেন, রুশোর যেখানে দেখা উচিত ছিল যুক্তি দিয়ে, সেখানে তিনি দেখেছেন আবেগ দিয়ে, এবং নারীকে নষ্ট করেছেন। নারী সম্পর্কে রুশোর তত্ত্বকে মেরি বলেছেন পুং স্বৈরাচার। রুশোর আদর্শ নায়িকা সোফি মেরির কাম্য নারীর সম্পূর্ণ বিপরীত। রুশো চান পুরুষ নির্ভর রূপসী ছেনাল। মেরি চান স্বাধীন, চরিত্রসম্পন্ন নারী যে আর্থিকভাবে আত্মনির্ভর। রুশোর কাছে যা রমণীয়, মেরির কাছে তা অনৈতিক ও বিপজ্জনক। রুশোর আদর্শ নারী একই সাথে নির্বোধ ছেনাল ও শোচনীয় সতী। রুশো নারীকে শিখিয়েছেন, স্বামী স্ত্রীকে অন্যায়ভাবে অসতীও বললে নারী তার প্রতিবাদ করবে না, সে অভিযোগ মেনে নিয়ে থাকবে স্বামীর অনুগত। মেরির মতে এটা নারীকে সম্পূর্ণ নষ্ট করার কুশিক্ষা। মেরি রুশোকে যেমন বাতিল করেছেন, তেমনই বাতিল করেছেন জেমস ফোরডাইস ও ডক্টর গ্রেগরিকে। তখন খুব প্রভাবশালী ছিল ফোরডাইসের সারমনস টু ইয়াং উইমেন 1765 সালে প্রকাশিত, দ্য ক্যারেক্টার অ্যান্ড কন্ডাক্ট অফ দ্য ফিমেল সেক্স 1776 সালে প্রকাশিত, ও গ্রেগরির লেগাসি টু হিজ ডটার। মেরি দেখান এদের ভ্রান্তি। এছাড়া মাদাম গেনলিসের লেটার্স অন এডুকেশন, লর্ড চেস্টারফিল্ডের লেটার্সও আলোচনা করে দেখান এগুলোর অপশিক্ষা। এ পরিচ্ছেদে মেরি পরিষ্কার করেন বিপুল আবর্জনা, যা এতদিন চলছিল দর্শন ও প্রাজ্ঞতার নামে। মেরি ষষ্ঠ পরিচ্ছেদ
চরিত্রের ওপর আবাল্য জড়িত ভাবাদর্শের প্রভাব। মেরি প্রয়োগ করেন জন লকের মনোবিজ্ঞান, শূন্য স্লেট তত্ত্ব এবং দেখান নারীর চরিত্রের ওপর প্রতিবেশের প্রভাব অশেষ। রক্ষণশীলদের মতে নারী বিধির বিধানেই অধম। মেরি দেখান প্রতিবেশী নারীকে করেছে এমন। নারীর নিকৃষ্টতার মূলে নক্ষত্র নেই, তার শরীরও নেই, আছে সর্বনাশা প্রতিবেশ। বাল্যকাল থেকেই মেরি দেখান মা বাবা ও অভিভাবকেরা বালিকাকে শেখায় যে তাকে হতে হবে আদর্শ নারী। তাকে ঢালাই করা হয় শোচনীয় আদর্শ নারীর ছাঁচে। মেয়েরা দেখে তাদের সুখ নির্ভর করে তারা কতটা পুরুষের কাছে উপভোগ্য হয়ে উঠতে পারে তার উপর। সামাজিকীকরণের ফলে তারা হয়ে ওঠে শারীরিক মানসিকভাবে দুর্বল, নির্বোধ, অন্তঃসার শূন্য, মূর্খ, চতুর, রূপ সচেতন, ভাবালুতাপূর্ণ অর্থাৎ অপদার্থ। প্রথম তারা এসব শেখে মায়ের কাছ থেকে, তারপর সারা সমাজ থেকে। তিনি মেয়েদের শারীরিক ও মানসিক দুরকম শক্তি অর্জনের কথাই বলেছেন। মেরি বলেন, ঘরকন্যাও নষ্ট করে নারীদের। ঘরকন্যা তাদের এমন বিপর্যস্ত করে যে তাদের পক্ষে চিন্তা করার শক্তি ও সুযোগ থাকে না। মেয়েরা কি পড়ে? মেরি বলেছেন, সুযোগ পেলে তারা ইতিহাস দর্শন পড়ে না, পড়ে সাধারণ উপন্যাস। না পড়ার থেকে যা কিছু পড়াই মেরির কাছে ভালো, তবে উপন্যাস পড়া তার কাছে কোনো শিক্ষাই নয়। তিনি ভাবালুতাপূর্ণ উপন্যাসের কথাই বলেছেন। ওই উপন্যাস মেয়েদের উদ্ভট কল্পরাজ্যে নিয়ে যায়, বাস্তবের সাথে পরিচয় করিয়ে দেয় না। ভিন্ডিকেশনে মেরি নারীর ভূমিকা, শিক্ষা, পশুপালন, অর্থনীতি, কাজ, ভূমিকা সম্প্রসারণ সম্পর্কে আলোচনা করেছেন বিস্তৃতভাবে। অর্থনীতিটা ছিল তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার মতে জীবিকা অর্জনের সামর্থ্যই মানুষকে দেয় স্বাধীনতা। তাই যতদিন নারী আর্থস্বাধীনতা অর্জন করবে না, ততদিন কোনো স্বাধীনতাই অর্জন করবে না। তিনি বারবার বলেছেন নারীর আর্থস্বাধীনতার কথা। মেরি ওলস্টোনক্রাফটের ভিন্ডিকেশন নারী মুক্তির সার্বিক প্রস্তাব। এটি থেকেই জন্ম নিয়েছে পরবর্তী বিভিন্ন ধারার নারীবাদ। তার প্রস্তাব সম্পূর্ণ বিপ্লবাত্মক এবং তিনি ছিলেন ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে তার অধিকাংশ উত্তরাধিকারীর থেকে অনেক বেশি আধুনিক ও প্রগতিশীল। তবে মৃত্যুর পর তার প্রস্তাবের থেকে তার প্রথাবিরোধী জীবনই সাধারণত বিষয় হয় আলোচনা ও বিতর্কের। তিনি প্রথাগত নৈতিকতা অস্বীকার করে অবিবাহিত বাস করেছেন এক পুরুষের সাথে, জন্ম দিয়েছেন তথাকথিত অবৈধ সন্তান। এটাই বড় হয়ে দেখা দিয়েছিল কপট রক্ষণশীলদের কাছে। মেরি সম্পূর্ণ সৎ ছিলেন, অনেক বেশি সৎ ছিলেন প্রথাগত সৎদের থেকে, এবং এখন পশ্চিম মেনে নিয়েছে মেরির জীবন রীতিকেই। 19 শতকের নারীবাদীরা পুরুষতন্ত্রের সাথে সন্ধি করেই পেতে চেয়েছিলেন অধিকার, এবং তারা মেরির মতো সার্বিক পরিবর্তনে বিশ্বাস করেননি। তারা পেতে চেয়েছিলেন একটু আধটু সুবিধা আর ভোটাধিকার। পুরুষতন্ত্রের সাথে সন্ধি পাতানো নারীবাদীরা আচরণ করেছেন অবলা সতীসাধীর মতো, যাতে পুরুষেরা রেগে উঠতে পারে। তা থেকেই সুশীলা কুলোবালার মতো সরিয়ে নিয়েছিলেন নিজেদের। তারা জোসেফিন বাটলারকে অস্বীকার করেন যখন তিনি পতিতাদের পক্ষে কথা বলেন 1864 সালে। তারা এলিজাবেথ স্ট্যান্টনকে অস্বীকার করেন যখন তিনি নারীর বাইবেল লেখেন 1895 সালে এবং 1898 সালে প্রকাশিত। তারা অ্যানি বেসান্টকে অস্বীকার করেন যখন তিনি জন্ম নিয়ন্ত্রণের কথা বলেন। তবে সুশীলা নারীবাদীরা পুরুষতন্ত্রের কাছ থেকে বিশেষ কিছু আদায় করতে পারেননি, ভোটাধিকারও নয়। তখনই পুরুষতন্ত্র নারীবাদীদের দাবি মেনেছে যখন দেখা দিয়েছেন কোনো অশ্লীল নারীবাদী। মেরিকেও তারা অস্বীকার করে চলতে চেয়েছেন, তবে মেরি তাদের চেতনায় থেকেছেন সবসময়ই, এবং তার বইটি বেরিয়েছে নানা সংস্করণ। মেরি পুরুষবিদ্বেষী ছিলেন না, পুরুষ তার ছিল খুবই পছন্দ। তিনি চেয়েছিলেন সমানাধিকার। তিনি অবাধ কামেও বিশ্বাসী ছিলেন না। তিনি যে দুটি পুরুষের সাথে শারীরিকভাবে মিলেছেন তাদের তিনি ভালোবেসেছিলেন। মেরি নারীবাদের জননী ছিলেন, আদর্শ জননী, অগ্নিশিখা ও অশ্রুবিন্দুর সমবায়, যিনি আজও তীব্র, জীবন্ত এবং প্রেরণার অশেষ উৎস।